চাঁদপুরের পুরান বাজারে দুই পক্ষের সংঘর্ষে আলামিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, পুরান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও প্রতিপক্ষ নিতাইগঞ্জ রোডের বাসিন্দা সজীব মাঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ২ ঘণ্টা ধরে কয়েক দফায় সংঘর্ষ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় একজন। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের চাঁদপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর এলাকা এখনও থমথমে। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, সংঘর্ষের পর থেকে এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আর আহতদের কি অবস্থা? আমি রয়েছি চাঁদপুর সদর মডেল থানার সামনে। এই মুহূর্তে আমার পিছনে যে দৃশ্য দেখছেন, সেখানে মৃতদেহ পড়ে রয়েছে যে অটো চালক আলামিনের। গত রাতে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সেখানে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন চাঁদপুর সদর হাসপাতাল থেকে। তারা চিকিৎসা নিয়েছেন, অনেকে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য রয়েছেন, তারা চিকিৎসা নিয়েছেন এবং সদর হাসপাতালে রয়েছেন বলে আমাদেরকে সকালে ডিউটি কর্মকর্তা পুলিশ জানিয়েছেন। এই ঘটনায় এই পর্যন্ত এখনো কোনো মামলা হয়নি, তবে পরিবার এবং পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। আমাদেরকে রাতে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় তিনি জানিয়েছেন যে এই ঘটনায় নিয়ন্ত্রণে আনতে পুলিশ যে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং যে ঘটনা আর এই ঘটনার পূর্বেও কিছু আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনাও উল্লেখ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে, আলামিনের পরিবারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে এখানে শান্ত হাওলাদার এবং সজীব মাঝি, তাদের দুই কিশোরদের নেতৃত্বে এখানে হামলার ঘটনা ঘটে এবং পূর্বেও তাদেরকে আলামিনের যে বাবা রয়েছেন আব্দুল মজিদ খান, তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এখানের পৌর যে কাউন্সিলর রয়েছেন, একজন কাউন্সিলর আছেন, তিনি তাকে হুমকি দিচ্ছেন নির্বাচনের চলাকালীন সময়ে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পুলিশের তদন্ত কাজ চলছে এবং সাঁড়াশি অভিযানের কথা জানিয়েছেন, কিন্তু এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং মামলা প্রস্তুতি চলছে এখনো। এবং আজ ময়না তদন্তের পর এই গুলিটি নিয়েও রয়েছে, কারা গুলি করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ গুলি করেননি। তাহলে এই গুলি যে কাদের কাছে রয়েছে, সেই গুলি যারা পিস্তল ব্যবহার করছেন, এই কিশোর বয়সী যারা, তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার আয়ত্তে আনার জন্য পরিবারের দাবি জানিয়েছেন। এই আলামিন কিন্তু একজন অটো চালক। সে গতকাল রাতে ঘটনাস্থলে সে বাসা থেকে বের হয়ে কিন্তু গুলিবিদ্ধ হন। তার 2 স্ত্রী সহ 2 সন্তান রয়েছেন। তার এই ঘটনায় পুরো চাঁদপুর শহরে থমথমে বিরাজ করছে। পুলিশের পরিস্থিতি বাড়াতে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সংঘর্ষের ঘটনা নিয়ে সর্বশেষ। চাঁদপুরের পুরান বাজারে সংঘর্ষের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বিদেশগামীদের সাথে প্রতারণা বন্ধ হচ্ছে না। বিএমইটির দুর্বল নজরদারি এর অন্যতম কারণ। নিবন্ধনহীন এজেন্সিগুলো একের পর এক প্রতারণা করলেও কোনো শাস্তি হচ্ছে না। আইনে সাব এজেন্টদের নিবন্ধনের আওতায় আনার কথা বলা হলেও সেটি খুব কার্যকর হবে না বলছেন বিশেষজ্ঞরা। ৯ মে সকাল 8:30টার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু সেদিন জানতে পারেন তাদের কারোরই ভিসা বা টিকিট হয়নি। তাদের দেয়া ৬৩ লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র। কিছুদিন আগে রাজধানীর নয়াপল্টনে উত্তরবঙ্গ ওভারসিজ লিমিটেড নামের এজেন্সিতে যান প্রতারিত ১৮ যুবক। এজেন্টও ছিল ওনাদের, টাকা পয়সা দিয়েছি ওনাদের মাধ্যমে। এখন ওনারা বলতেছে যে ওনাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই। ওরা বলতেছে আরও টাকা দেওয়ার জন্য, না হলে হচ্ছে যে ভিসা পাবো না। ভুক্তভোগীরা জানান, টাকা লেনদেন করেন সৌদি প্রবাসী দালাল ফজলু কাজী ও আবু সাইদ এবং দেশে থাকা শাহাবুদ্দিন। আর ফাতেমা ইন্টারন্যাশনাল এবং উত্তরবঙ্গ ওভারসিজ লিমিটেড নামে অনিবন্ধিত প্রতিষ্ঠান দুটির কর্ণধার হাসিবুল ইসলাম বাবু। কারণ শাহাবুদ্দিন এদেরকে জোগাড় করে আনছে,
জোগাড় করে আবু সাইদকে দিছে, আবু সাইদ দিয়েছে ফজলু কাজীকে, ফজলু কাজী আমাকে দিছে, আমি ভিসা টিকিট ম্যান পাওয়ার সব করছি। এমন ঘটনা বারবার ঘটলেও দৃষ্টান্তমূলক সাজা হয় না কারো। অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন আইন সম্পর্কে পুলিশের ভালো ধারণা না থাকা এর বড় কারণ। স্বল্প শিক্ষিত তাদেরকে আপনি কিভাবে ভাববেন যে দালাল ব্যতীত তারা ঢাকা শহরে এসে রিক্রুটিং এজেন্টস খুঁজে তারা পাসপোর্ট করে নিজেদের মতো সবকিছু করতে পারবে? এই যে দালাল মিডলম্যানদেরকে, এদেরকে একটা রেগুলার ফ্রেমওয়ার্কের ভিতরে আনা যায় কিনা, লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে। তবে অভিবাসী আইনে থাকা নিবন্ধনের প্রক্রিয়া খুব কার্যকর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু এই একটি মন্ত্রণালয় বা এদের যা দপ্তর আছে তা দিয়ে এই সাব এজেন্টের আইনটা বাস্তবায়ন করা সম্ভব না। যেচে নিবন্ধন করার কোনো কারণ নাই যে একজন দালাল তার ব্যবসা ছেড়ে কেন নিবন্ধন করবে বা আইনের হাতে নিজেই ধরা দিবে যে হ্যাঁ আমি আইন মেনে চলছি, আমাকে মানুষ। এখন সেখানে কোনো একটা ইনসেন্টিভের ব্যবস্থা থাকতে হবে। স্বার্থ সংশ্লিষ্ট কারণে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠনও অভিবাসন ব্যবস্থাপনায় খুব বেশি পরিবর্তন আনতে চান না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন তুলে বিস্ময় জানিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই বিস্ময় জানান। কিছু অসাধু কর্মকর্তা দেশকে পিছিয়ে দিচ্ছে বলেও এ সময় মন্তব্য করে আদালত। বিআইডব্লিউটিআর অনুমতি ছাড়া যশোরে ভৈরব, বেতনা সহ বিভিন্ন নদীর উপর সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু নৌযান চলাচলের জন্য নির্দিষ্ট উচ্চতায় সেতু নির্মাণ না করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে হাইকোর্ট ব্যাখ্যা চাইলেও তা দেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার এলজিইডির প্রধান প্রকৌশলী ও যশোরের নির্বাহী প্রকৌশলীকে তলব করেন বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের বেঞ্চ। আগামী 6 মাসের মধ্যে সব অনিয়ম দূর করে নির্দিষ্ট উচ্চতা ও প্রস্থ মেনে সেতু নির্মাণের নির্দেশ দেয় আদালত। এ সময় তাদেরকে সতর্ক করে আদালত বলেন, অসাধু কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে দেশকে পিছিয়ে দিচ্ছে। কোর্ট একটি উদ্বেগ প্রকাশ করেছেন এভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাচ্ছেন, তার পাশাপাশি কিছু অসাধু শিক্ষিত আমরা যারা কর্মচারী কর্মকর্তাদের লক্ষ্য করছি ইদানিং, তাদের অসাধুতা এবং অসততার কারণে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে, সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে আদালত জানতে চান, একজন সরকারি কর্মকর্তার এত সম্পদ অর্জন কিভাবে সম্ভব। উনি একটু বললেনই যে খুব দুর্ভাগ্যজনক পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে, ও বেনজির আমি জানি না ও বোধহয় হি স্টুড ফাস্ট, ও সেটি বললেন। তো এরকম মেধা সম্পন্ন ছেলে যখন এইভাবে সম্পদের পাহাড় গড়তে থাকে তখন দেশ কিভাবে টিকবে? অবৈধভাবে অঢেল সম্পদ গড়লে বিদেশে গিয়েও সুখ মেলে না বলে অসাধু কর্মকর্তাদের সচেতন করেন আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের আয় সরকারি কোষাগারে জমা করবে দুদক। এজন্য গোপালগঞ্জের ডিসির তত্ত্বাবধায়নে খোলা হয়েছে 3টি ব্যাংক হিসাব। 2 মাস পর পর এই ব্যাংক হিসাবের হালনাগাদ আদালতকে জানানো হবে। মাদারীপুর ও কক্সবাজারেও একই প্রক্রিয়ায় বেনজিরের সম্পদের আয় জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। আদালতের নির্দেশে 6 জুন সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের সম্পত্তি জব্দ করে দুদক। পরদিন গোপালগঞ্জের সাভানা পার্কে 592 কেজি মাছ ধরছিল বেনজিরের লোকজন। এ সময় দুদক অভিযান চালিয়ে এই মাছ আটক করে। পরে নিলামে তুলে বিক্রি করে পাওয়া 92,000 টাকা জেলা মৎস্য কর্মকর্তার নামে খোলা ব্যাংক হিসেবে জমা দেওয়া হয়। টাকা জমা হবে, আবার নিশ্চয়ই অ্যাকাউন্ট করা আছে, কোর্টের নির্দেশ আছে, সেই মোতাবেক জমা হবে এবং সেই মোতাবেক খরচ হবে যা হয়, এবং সেটা দুদকও দেখবে এবং যে রিসিভার নিয়োগ হয়েছে সেও ঘুষ দেবে। রিসিভার তো কোর্টের নির্দেশনা দিয়ে গেছে এবং কোর্ট নিশ্চয়ই গাইডলাইন দেওয়া আছে, ওই মোতাবেক কাজ করবে। এছাড়া মাদারীপুরে জেলা কৃষি কর্মকর্তার নামে ব্যাংক হিসাব খোলা হবে। পাশাপাশি গুলশানের 4টি ফ্ল্যাট ভাড়া দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে দুদক। যেসব সম্পত্তি ফ্রিজ হয়েছে কোর্টের আদেশ অনুযায়ী সেই সম্পত্তির রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভার বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে এবং কোর্টের নির্দেশ মোতাবেক মাঝে মাঝে কোর্টকে জানাবে, এটি বলে দেওয়া আছে। সেন্ট মার্টিনসে বেনজিরের জমি তত্ত্বাবধানে নিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চট্টগ্রামের চাকতাই স্লুইস গেট এলাকায় একটি খালে সাঁতার কাটতে নেমে 2 শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রায় 3 ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। আজ সকালে আবার অভিযান চালানো হবে। এদিকে নিখোঁজ 2 শিশুর অভিভাবকের সন্ধান মেলেনি। চাকতাই খালের মুখে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে স্লুইস গেট বসাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় স্লুইস গেটের বাইরের অংশে সাঁতার কাটছিল 2 শিশু। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ করেই পানির ঘূর্ণিতে তলিয়ে যায় তারা। সোমা ফাঁকের ভিতরে যখন পড়ে গেছে, তারপরে আমি মানুষের ইতিহাসে দিয়ে ওই ছেলেরা এই সুইচ গেটের ভিতরে ঢুকে যাইতে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় 3 ঘন্টা তল্লাশি চালায় ডুবুরিরা। অন্ধকার নেমে আসায় স্থগিত হয় উদ্ধার অভিযান। গর্ত নয়, জায়গাটা প্লেন। আমরা ধারণা করছি হয়তো ভিকটিমটা আরো সামনে চলে যেতে পারেন কিনা, এটাকে ধারণা রেখে আমরা হয়তো আমাদের যেহেতু রাত্রে হয়ে গেছেন, ডুবুরিরা পানির নিচে, অন্ধকার, কাজ করতে সমস্যা হচ্ছে। নিখোঁজ 2 শিশুর অভিভাবকের সন্ধান না পাওয়ায় দেখা দিয়েছে বিভ্রান্তি। নিখোঁজ 2 জন পথশিশু বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা খোঁজ করতেছি এটার কার বাচ্চা কি আশেপাশে, এখন তো আমরা পাই না। জনগণের কাছে শুনছি পথশিশু এগুলো বললো আর কি। তো আমরা এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিচ্ছি, কোনো এই ধরনের কোনো কিছু পাইনি। এবছর নগরীতে খালে পড়ে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এর আগের 5 বছরে খাল নালায় পড়ে মারা গেছে কমপক্ষে 8 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজে 2 শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিভাবকের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে 1 শিক্ষককে। পুলিশ জানায় 9 জুন টিফিন বিরতির সময় অভিযুক্ত 2 শিক্ষক কৌশলে ভুক্তভোগী ছাত্রীকে 6 তলার শৌচাগারের পাশে নিয়ে যান। সেখানেই ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে মঙ্গলবার মামলায় উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। এরপর মঙ্গলবার দুপুরে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার হন অভিযুক্ত 1 শিক্ষক। পুলিশ বলছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অন্য শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে। 5ম শ্রেণীর এক ছাত্রী, তার মা একটি অভিযোগ দিয়েছে যে তার মেয়েকে 2 জন শিক্ষক উত্ত্যক্ত করিতেছে। তার অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা নিয়েছি এবং ইতিমধ্যে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং এই ঘটনার তদন্ত অব্যাহত আছে। এসএসসিতে ফেল করা 1272 জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে পাশ করেছে। একইভাবে আবেদন করে নতুন করে জিপিএ 5 পেয়েছে 2034 জন, আর 9662 জনের ফলে পরিবর্তন হয়েছে। শিক্ষা বোর্ড বলছে ফলাফল ভুল হওয়ার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত 12 মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে 20,24,192 জনের মধ্যে পাশ করে 16,72,153 জন। আর জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন শিক্ষার্থী। এরপর বিপুল সংখ্যক শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা যায় ঢাকা বোর্ডে ফেল থেকে পাশ করেছে 127 জন, আর নতুন জিপিএ 5 পেয়েছে 344 জন। চট্টগ্রাম বোর্ডে পাশ করেছে 102 জন, রাজশাহী বোর্ডে নতুন জিপিএ 5 পেয়েছে 243 জন, আর ফেল থেকে পাশ করেছে 34 জন। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ করে 204 জন, আর জিপিএ 5 পেয়েছে 77 জন। যশোর বোর্ডে নতুন জিপিএ 5 115 জন। দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাশ করেছে 47 জন, আর নতুন জিপিএ 5 369 জন। ময়মনসিংহ বোর্ডে নতুন জিপিএ 5 পেয়েছে 809 জন। মাদ্রাসা বোর্ডে নতুন জিপিএ 5 পেয়েছে 49 জন, আর কারিগরি বোর্ডে ফেল থেকে পাশ করেছে 42 জন। পরীক্ষক বা প্রধান পরীক্ষক বা সেটার বা মডারেটর হওয়ার আর সুযোগ থাকে না। তাকে আমরা কালো তালিকাভুক্ত করে তাকে তার চাকরি জীবনে যতদিন থাকবেন ততদিন আমরা তাকে এই ধরনের কাজে আমরা জড়িত করি না। শিক্ষা গবেষকরা বলছেন প্রতি বছরই অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এই অবস্থায় বোর্ড পরীক্ষার ফলে ভুল হওয়াটা বড় অপরাধ। মূল্যায়নের ক্ষেত্রে আমাদের যে চেক অ্যান্ড ব্যালেন্স করা, অর্থাৎ এটাকে মনিটর করা, পরিবীক্ষণ করা, এই পরিবীক্ষণের জায়গায় কোথাও না কোথাও গলদ হচ্ছে, যে গলদের কারণে আমাদের এত বড় সংখ্যক শিক্ষার্থী রেজাল্টের হেরফের হচ্ছে। এদিকে যাদের ফলে পরিবর্তন এসেছে তারা 13 জুন পর্যন্ত একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবে।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবছর ঈদযাত্রায় বাড়তি যানবাহনের চাপে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটে ভোগান্তি সইতে হয় যাত্রীদের। এবার এই অংশে যান চলাচল নির্বিঘ্ন করতে নানা পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে পুলিশ ও সড়ক বিভাগ। উত্তরবঙ্গগামী লেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ চলমান থাকায় যানজটের আশঙ্কা রয়েছে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশন থেকে বলিভদ্র পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এতে মূল সড়ক শুরু হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। গেল ঈদে এই পথে যানজটের সংখ্যা তৈরি হলেও পুলিশ সহ সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপে তা ছিল সহনীয়। এবারও তেমন উদ্যোগ নেয়ার দাবি চালক যাত্রীদের। যেখানে আমার 8 ঘন্টা 10 ঘন্টা লাগে সেখানে মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে চলে গেছি গতবার। ভোগান্তি ছাড়া মানুষ আবার সঠিকভাবে বাড়ি যেতে পারে এবং সুশৃঙ্খলভাবে সৃষ্টি হয়, সেটা প্রশাসন প্রতি আমাদের অনুরোধ রইল। সড়ক বিভাগ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সংস্কার এরই মধ্যে শেষ হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সড়কগুলো রয়েছে আমরা সেখানে পটস মেরামত, রিপেয়ার সহ যে কাজগুলো দরকার সেগুলো আমরা ইতিমধ্যে সম্পাদন করে ফেলেছি। মানুষজন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যাতায়াত করতে পারবে। সরু রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হয় যানজট। তবে রাস্তায় শৃঙ্খলা রাখতে মাঠে থাকবে ১৫০০ পুলিশ সদস্য। যানজট বা ভোগান্তির কোনো আশঙ্কা না থাকে সেই লক্ষ্যে ঢাকা জেলা পুলিশ কাজ করছে। কর্মপরিকল্পনা অন্যান্যবারের মতোই থাকবে এবং আমরা আগের চেয়ে আরও কীভাবে ভালো করা যায় সেই লক্ষ্যে কাজ করছি। রাজধানী থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ২০ জেলার কয়েক লাখ মানুষ ফেরেন বাড়িতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে তো রাস্তাটি মূল সড়ক যে সেটি সরু হয়ে যাচ্ছে, তো ঈদে তারপরও কি ভোগান্তি থাকবে নাকি পুলিশ এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে? দেখুন, প্রতিবেদনটিতে আমরা যেমনটি বলছিলাম যে নবীনগর চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশন থেকে বলিভদ্র অংশে উত্তরবঙ্গগামী লেনে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। আপনি হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি নতুন এবং পুরাতন ইপিজেটের মাঝামাঝি অংশে। আপনি হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকার কারণে উত্তরবঙ্গগামী লেনটি কিন্তু অর্ধেকে পরিণত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে অর্ধেক অংশে কাজ চলছে এবং বাকি অর্ধেক অংশ দিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। আপনি জানেন যে সাভার একটি শিল্পাঞ্চল, এখানে ইপিজেড রয়েছে। ইপিজেডে কিন্তু এই মুহূর্তে কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে কিছু সময় পরে, যার কারণে কিন্তু শিল্পাঞ্চলের যে পোশাক শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু ইপিজেডে কর্মস্থলে ঢোকার জন্য চেষ্টা করছেন এবং অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য মহাসড়কে বের হয়ে এসেছে। এতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে অংশটির কথা আমরা প্রতিবেদনটিতে বলছিলাম যে সম্ভার ফিলিং স্টেশন থেকে বলিভদ্র পয়েন্ট পর্যন্ত উত্তরবঙ্গগামী যে লেন, সেই লেনে কিন্তু অতিরিক্ত যানবাহনের একটি চাপ তৈরি হয়েছে এবং এই অংশ দিয়ে কিন্তু এখনই কিন্তু যানবাহনগুলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে কিন্তু স্বাভাবিক গতিতে যেতে পারছে না। আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন যে যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং এই যানবাহনগুলোকে কিন্তু এই প্রায় 1.5 কিলোমিটার অংশ কিন্তু যখনই অতিরিক্ত চাপ তৈরি হয় তখনই কিন্তু অনেকটা ধীর গতিতে যেতে হয় এবং সকাল এবং সন্ধ্যার দিকে কিন্তু এই অংশে কিন্তু স্থানীয়দের এরই মধ্যে কিন্তু যানজটে পড়তে হয়, যার কারণে গত রোজার ঈদে কিন্তু উত্তরের যে যাত্রীরা রয়েছেন এই পথ দিয়ে যারা নারীর টানে বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন তারা কিন্তু যানজটের একটি আশঙ্কা করেছিলেন এই রাস্তায় নির্মাণ কাজ চলার কারণে। তবে শেষ মুহূর্তে এসে কিন্তু আমরা ঢাকা জেলা পুলিশের তৎপরতায় কিন্তু সেটি দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছিলাম অন্যান্য বারের চেয়ে অনেকটাই স্বাভাবিক ছিল এবং স্বস্তিদায়ক ছিল এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরের যাত্রীদের, যার কারণে এবারও যারা ঈদে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বাড়ি যাবে তারা প্রত্যাশা করছেন গেল রোজার ঈদের মতোই এবারও পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা তৎপর থাকবেন, যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলাতে সড়ক অনেকটাই সরু হয়ে গেছে, অর্ধেকে পরিণত হয়েছে, যার কারণে উত্তরের যাত্রীদের একটি আশঙ্কায় থেকে যাচ্ছে যানজটের। এবং যেহেতু কুরবানির ঈদ পশুবাহী অনেক ট্রাক রাজধানীতে প্রবেশ করবে এবং সেগুলো কিন্তু উত্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেক্ষেত্রে সড়ক মহাসড়কে রোজার ঈদের তুলনায় কিন্তু এবার যানবাহনের চাপ কিছুটা বাড়বে, যার কারণে পুলিশ প্রশাসনে কিন্তু অতিরিক্ত একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা বলেছেন যে অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে এই অংশে তাদের অতিরিক্ত পুলিশ সহ
ঢাকা জেলার অংশে প্রায় ১,৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু এই উত্তরের বা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যারা ঈদে বাড়ি যাবে তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু কাজ করে যাবে এবং ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক বিভাগের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সড়ক বিভাগ দাবি করেছেন রাস্তায় এখন কোনো ধরনের খানাখন্দ নেই, তবে ছোট ছোট যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল তারা কিন্তু এরই মধ্যে সেগুলো সংস্কার করে কিন্তু ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। গেল রোজার ঈদে যেমন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে যানজটের আশঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের তদারকি সেটি হয়নি। এবারও সবাই প্রত্যাশা করছেন গেল রোজার ঈদের মতো কুরবানি ঈদেও তারা এই অংশটি অনেকটা নির্বিঘ্নে পাড়ি দিতে চান এবং সংশ্লিষ্টদের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এবং সংশ্লিষ্টরাও আশ্বস্ত করেছেন রোজার ঈদের মতো এবার ঈদেও উত্তরের যাত্রীটা নির্বিঘ্নে যেতে পারবে। নবীনগর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বরিশাল নৌরুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কেবিন নিয়ে হাহাকার নেই। নৌপথে যাত্রী কমায় সহজে পাচ্ছে কেবিনের টিকিট। এদিকে ঈদযাত্রাকে ঘিরে নিরাপত্তা সহ নানা প্রস্তুতির কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। প্রতি বছর ঈদ এলেই লঞ্চের টিকিট নিয়ে হইচই শুরু হয়, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বরিশাল ঢাকা নৌরুটে যাত্রী চাপ কমেছে। ৫ জুন অগ্রিম টিকিট ছাড়ার পর লঞ্চ কাউন্টারগুলোতে সহজে মিলছে কেবিন। পদ্মা সেতু হওয়ার পর চাপটা অনেক কম, সেই জন্য এখন আর সেই প্রবলেমটা হচ্ছে না। ঢাকা থেকে 15 তারিখ আসবে সেই টিকিটও বুকিং দিতেছি এবং এখান থেকে আবার 21 তারিখ যাব সেই টিকিটটা বুকিং দিতেছি, তারা বলছে অ্যাভেলেবেল আছে। এবার সিঙ্গেল কেবিন ১১০০ ও ডাবল কেবিন ২২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন এখন চাপ না থাকলেও ঈদ যাত্রার ২-১ দিন আগে যাত্রী চাপ বাড়বে। অনলাইনে অনেক টিকিট বিক্রি হচ্ছে, মধ্য কথা হলো যে কেবিন হয়ে যায়, ইনশাল্লাহ কেবিন হয়ে যায়, বাট ডেক যাত্রীটার একটা ফ্যাক্ট, ডেকের যারা যাত্রী তাদের সেই ভিড়াভিড়িটা নাই। গার্মেন্টস টার্মেন্টস ছুটি হলে ওই সময় আমাদের কিছু যাত্রী বাড়ে, এটাও ঈদের হয়তো 1 দিন বা 2 দিন আগে। আর আমরা ঢাকা থেকে বরিশাল আসার জন্য টিকিট গত 8 তারিখ হইতে আমরা সেবা দিয়ে যাচ্ছি। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঈদ যাত্রার সময় নানা প্রস্তুতির কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। যাত্রীদের সেবার বিষয়টা আমরা বরাবরের মতোই নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। এখানে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএ এবং আনসার বাহিনী একযোগে কাজ করবে। এছাড়া যাত্রীদের যাতে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে সেজন্য আমরা নিয়মিত লঞ্চের পাশাপাশি আমরা পর্যাপ্ত স্পেশাল লঞ্চেরও ব্যবস্থা রেখেছি। এবারের ঈদযাত্রায় বরিশাল ঢাকা নৌরুটে প্রতিদিন 8 থেকে 10টি লঞ্চ চলাচল করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহাকে ঘিরেই এরই মধ্যে হাটে কোরবানির পশু উঠতে শুরু করেছে। ক্রেতার উপস্থিতি কম থাকলেও বিক্রেতারা বলছেন শেষ সময়ে জমে উঠবে বেচাকেনা। এদিকে বেশ কিছু হাটে ভারতীয় গরু ওঠায় শঙ্কিত খামারিরা। কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা, এরই মধ্যে বগুড়ার বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে দাম বেশি, পছন্দ মতো কিনতে না পেরে হাট জমার অপেক্ষায় ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বাড়ায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। বিক্রেতারা বলতেছে যে আপনার খাদ্যের দাম বেশি, যার কারণে আপনার তুলনামূলক গত বছর তুলনায় এই বছর দাম একটু বেশি। গ্রাহক কম থাকার কারণে বেচাকেনা হচ্ছে না, গতবারের তুলনায় এবার গ্রাহক খুবই কম। একই অবস্থা মেহেরপুর ও সাতক্ষীরায়। হাটে পশু উঠলেও এখনও বেচাকেনা জমেনি। দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতা বিক্রেতা কেউই। গরু হাটে হাবও নেই, দেখেন সব ফাঁকা মাঠ পড়ে দিয়েছে, গরু বিক্রেতা নেই। গরুর অত্যাধিক দাম, 30-32 হাজার টাকা মন না হয়ে 24-25 হাজার টাকা মন হলে ভালো হতো এটা। এদিকে জয়পুরহাটের সীমান্তবর্তী হাটগুলোতে ভারতীয় গরু বিক্রি হচ্ছে। প্রশাসন বিষয়টি এড়িয়ে গেলেও বিক্রেতারা তা স্বীকার করেছেন। পুরাট বাজার থেকে কিনলাম ভাই, 5,90,000 টাকা জোড়া ইন্ডিয়ান হরিয়ান গরু ভাই। হাট পরিস্থিতি বুঝে কোরবানি পশু বিক্রির পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। স্বাস্থ্য পরীক্ষা, কোনো কেউ যদি গাভী কেনে সেক্ষেত্রে তার গর্ভ পরীক্ষা, এটা করার জন্য প্রত্যেকটা হাটে কিন্তু আমাদের তদারকি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তারা কাজ করছে। ইজারাদারকে আমরা তাদেরকে সহযোগিতা করতে বলেছি। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খামারিরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে বুনো পরিবেশে বেড়ে ওঠা পাহাড়ি গরুখ্যাত গয়াল বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ির এক খামারি। বিলুপ্ত এই প্রাণীটি বর্তমানে বিভিন্ন খামারে পালন করা হচ্ছে।
মাংস সুস্বাদু হওয়ায় কোরবানির পশু হিসেবে গয়াল জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গয়াল নামের এই প্রাণীগুলো কয়েক দশক আগেও পার্বত্য চট্টগ্রামের গহীন বনাঞ্চলে ঘুরে বেড়াতো। তবে 2015 সাল নাগাদ পাহাড়ি গয়াল বিলুপ্ত হয়ে যায়। এর আগেই প্রাণীটি খামারে পালন শুরু করেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন উদ্যোক্তা। খাগড়াছড়ির মানিকছড়ির খামারি মাইনুদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে 10টি গয়াল এনে পালন শুরু করেন। এরই মধ্যে 4টি বিক্রি করেছেন। আগামীতে খামারের পরিধি বাড়ানোর পরিকল্পনা তার। প্রথমে 10টা গয়াল দিয়ে আমি শুরু করি। তো এই গয়ালের একটা সুবিধা হলো যে এটাকে আপনার যে হাট বাজারের যে বাড়তি যে খাবারগুলি এগুলো খাওয়াইতে হয় না। যে আমি পার্বত্য অঞ্চলে যেহেতু এটা একদম সুন্দর পরিবেশ, পাহাড়ে এই গয়াল চাষের একটা উপযোগী জায়গা, এখানে এটাকে আমরা সম্প্রসারণ করবো। আম গাছের নিচে যেগুলো ঘাস হয় ওইগুলো দিয়ে মূলত আমরা এগুলো খাওয়া দাওয়া এগুলো আর বাড়তি আমাদের কোনো হয় না, শুধু ন্যাচারাল খাবারগুলো আমরা খাওয়াই আর কি। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী হিসেবে বিলুপ্ত হওয়ার পর গয়ালকে গৃহপালিত প্রাণী হিসেবে পালন করা হচ্ছে। গয়ালকে ঘিরে খামারিদের আগ্রহ বাড়ছে। গয়ালকে আসলে গরুর মতো যত্ন করতে হয় না, এটা অনেক সহজভাবে এটাকে যত্ন করা যায়, লালন পালন করা যায় এবং এটার পিছনে আসলে লালন পালনের খরচ গরুর মতো অনেকটা কম, সেটা অনেক। এবং এই গয়াল আসলে খাগড়াছড়ি জেলাতেও একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই গয়ালকে এখানে লালন পালন করে আশা করি ভবিষ্যতে এটা ছড়িয়ে পড়বে। সবুজ ঘাস সহ প্রাকৃতিক ও দানাদার খাবার খাইয়ে গয়াল লালন পালন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের আগে ব্র্যান্ডের দোকানগুলোতে ঢু মারছেন সবাই। প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুতা সহ নানা সামগ্রী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যের ওপর ছাড়ও দিচ্ছেন ব্যবসায়ীরা। লেনদেনে বাড়তি মাত্রা যোগ করেছে বিকাশের কুপন কোড ব্যবহারে মূল্য ছাড়। শুধু পোশাক বা জুতা নয়, খাবারের দোকানেও চলছে এই ক্যাম্পেইন। রাজধানীর নাখালপাড়ার সাইফুল ইসলাম এসেছেন মহাখালীর এসকেএস টাওয়ারের ভাইব্রেন্ট শোরুমে। নাতনির জন্য কিনছেন নতুন জুতা। আগে এক জোড়া জুতা নিচ্ছি থেকে মোটামুটি ভালোই আমার জন্য, আমার পছন্দ হয়েছে, এই জন্য আবার আসলাম। আবার আরো 2 জোড়া জুতা নিচ্ছি এখন কিনতে। ঈদের সব বয়সীদের জন্য ভাইব্রেন্ট এনেছে জুতার নতুন কালেকশন। নির্দিষ্ট পণ্যে মিলছে 20 থেকে 80% ছাড়। জুতার পাশাপাশি রয়েছে বেল্ট, ওয়ালেট, ছেলেদের জন্য শার্ট, টি শার্ট, পোলো ও পাঞ্জাবি। এই দোকানে বিকাশ পেমেন্ট করলে মিলছে আরও 10% ছাড়। প্রত্যেক ফেস্টিভ্যালেই তারা ক্যাশব্যাক অফারটা নিয়ে আসে, যেটা কাস্টমারদের জন্য স্বাচ্ছন্দ্যবোধ করে, কারণ তারা প্রত্যেক পেমেন্টেই তারা ক্যাশব্যাকের একটা কুপন পাচ্ছে। এইবারের ঈদে তারা 300 টাকার মতো ক্যাশব্যাক বিকাশ কুপন নিয়ে আসছে। ডেইলি সে একটা পেমেন্টে ডেইলি 2টা কুপন পাবে, সে 200 টাকার। কেনাকাটা শেষে অনেকেই যাচ্ছেন রেস্তোরাঁয়। মাছের নানা রেসিপির জন্য জনপ্রিয়তা পেয়েছে ম্যানহাটন ফিশ মার্কেট। সেখানেও বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট মিলছে। বিকাশের পেমেন্ট আমার সবসময় কনভিনিয়েন্ট লাগে, বিকজ হচ্ছে গিয়ে আমার সবসময় বিকাশে ব্যালেন্স থাকে। সো আমি যেখানেই যাই ওখানে যদি কোনো অফার থাকে অবভিয়াসলি বিকাশের ওইটা অ্যাভেল করার চেষ্টা করি। আর তাছাড়া আমার এইখানে বিকাশের একটা অপশন আসছে নতুন পে লেটার, এইটা আমার জন্য অনেক কনভিনিয়েন্ট। বিকাশে এখন একটা অফার চলতেছে, আমাদের D10 কুপন কোডটা ইউজ করলে ওনারা হচ্ছে প্রতিদিন 200 টাকার মতন ডিসকাউন্ট পাবে এবং এই অফারটা চলাকালীন ওনারা 3বার এই ডিসকাউন্টটা পাবে, টোটাল 300 টাকার মতো ডিসকাউন্ট পাবে। D10 কুপন ব্যবহার করে বিকাশের এই ক্যাম্পেইনে ক্রেতারা ছাড় পাবেন ঈদের দিন পর্যন্ত। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ঘোষিত কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা। বেপরোয়া গতির ফিটনেসবিহীন এসব রিকশায় প্রতি মাসেই প্রায় অর্ধশত দুর্ঘটনা ঘটছে। এরপরও এসব দেখার যেন কেউ নেই। তবে মেয়র বলছেন, ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের চন্দনপুরা জানে আলম ধোবাস সড়ক এটি। কোনো ধরনের নিয়ম না মেনে এভাবে উল্টো পথে বেপরোয়া গতিতে চলছে ব্যাটারি চালিত রিকশা। এছাড়া চকবাজার, কালামিয়া বাজার, বদ্দারহাট এলাকাতে চলছে অন্তত 5000 রিকশা। এসব রিকশার নেই কোনো বৈধ কাগজপত্র। চালকদের বেশিরভাগই বয়সে কিশোর হওয়ায় প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা। ট্রেনিং নাই, তারা সিগন্যাল কি সেটা বুঝে না। আপনি নিজেই দেখেন আমার পেছন দিয়ে তারা এই উল্টো পথে কিন্তু যাচ্ছে এই গাড়িগুলো। প্রায় সময় অনেক জামও লেগে থাকে, একটার সাথে একটা তারা কম্পিটিশন দেয়। একই অবস্থা লালখান বাজার, আন্দরকিল্লা, বাইজিদ, আগ্রাবাদ, পতেঙ্গা সহ নগরীর বিভিন্ন এলাকায়। এসব রিকশা নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।
মালিক পক্ষকে সেক্ষেত্রে সরকার মানে একটা রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসতে পারে এই গাড়িগুলো। রেজিস্ট্রেশনের আওতায় আনলে হবে কি, কোনো বিপদ আপদ কোনো সমস্যা সুবিধা হলে সেটা মালিক পক্ষকে সরাসরি পানিশমেন্ট দিতে পারবে বা ফাইনের আওতায় আনতে পারবে। পুলিশ বলছে অবৈধ রিকশার বিরুদ্ধে নানা সময় অভিযান চালান তারা, কিন্তু সংখ্যায় বেশি হয় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গাড়ি যখন নিয়ে ধরে আমাদের ফোর্স দিয়ে পাঠিয়ে দিয়ে পথিমধ্যে তারা ধরে অনেক সময় আমাদের সেই লোকের উপর আক্রমণ করে সেই সিনে আনে, এরকম নানাবিধ ঘটনা ঘটে। তার পরেও আমরা এই ব্যাটারি রিক্সা বিরুদ্ধে যে আমাদের অভিযান এটা ধরা সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। ব্যাটারি চালিত রিকশা বন্ধে পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সিটি মেয়র। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটছে এবং প্রতিনিয়ত অনেক মানুষকে পঙ্গু করে দিচ্ছে এই ব্যাটারি রিক্সা। তাই ব্যাটারি রিক্সা বন্ধ করার ব্যাপারে আমরা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছি এবং ট্রাফিক ডিপার্টমেন্টও আমাদের সাথে একমত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগ জানিয়েছে, ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনায় প্রতি মাসে অন্তত 200 মানুষ আহত হয়ে ভর্তি হন হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজারে বড় দরপতনের যৌক্তিক কারণ নেই, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বিনিয়োগকারীরা আস্থার সংকটে রয়েছে। মঙ্গলবার মতিঝিলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এসব কথা বলে। এ সময় মূলধনী আয়ে কর আরোপে আরও 1 বছর সময় চায় সংগঠনটি। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ব্যবস্থাপনা থেকে পরিচালনা পর্ষদ আলাদা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড হয় বছর 10 আগে, কিন্তু এখনও গুণগত পরিবর্তন চোখে পড়েনি বলে মনে করেন পর্যবেক্ষকরা। আস্থা না থাকায় বারবার পুঁজি হারিয়ে বাজার ছাড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে নতুন বিও হিসাবে 3 বছর করমুক্ত সুবিধা দেওয়ার দাবি করে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন, যেখানে বিনিয়োগ সীমা থাকবে 10 লাখ টাকা পর্যন্ত। সেকেন্ডারি মার্কেটের কথা যদি বলি, সেকেন্ডারি মার্কেট অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে পারছি না, এবং ট্রান্সপারেন্সি এনশিওর না করাই হচ্ছে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে, এবং বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে কোনোদিনই আমরা এই মার্কেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সংগঠনটি জানায়, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই মূলধনী আয়ে করারোপ করায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সেই সঙ্গে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে অন্যদের কর্পোরেট কর হারের ব্যবধানও বাড়ানোর তাগিদ তাদের। বাজেটে এই স্টেট ওন এন্টারপ্রাইজের লিস্টিং এর ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকবে, একটা রোড ম্যাপ থাকবে, যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমরা কয়টা শেয়ার পাবো। এটা যদি বলা হতো তাহলে আমাদের জন্য যেটা সুবিধা হতো, যে আমরা বিনিয়োগকারী ধরে রাখতে পারতাম দেশি এবং বিদেশি, যে বাজারে ভালো শেয়ার আসছে। সংবাদ সম্মেলনে শেয়ার বেচাকেনায় কর হার অর্ধেক করা, কর্পোরেট আয়করকে ব্রোকারেজের জন্য চূড়ান্ত কর হিসেবে বিবেচনার দাবিও তুলে ধরা হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।